সো আরো একবার আমরা সবাই তুমি আমি চলে এসেছি আমাদের লাইফ সায়েন্স ক্লাসে, যেখানে আমরা প্রতিবর্ত ক্রিয়া নিয়ে পড়াশোনা করছি। আর আজকে আমাদের যেটা কথা ছিল যে প্রতিবর্ত পথ নিয়ে, যাকে ইংলিশে বলা হয় রিফ্লেক্স আর্ক, এটা নিয়ে পড়াশোনা করবো। দেখে নেবো সেই পথটা কিরকম দেখতে হয়, মানে চলার পথে বা লাইফ সায়েন্স পড়ার পথে প্রতিবর্ত পথকে কিরকম দেখতে হয় সেটাও দেখে নেওয়া যায়। তো আমি একটু মনে করিয়ে দিই যে এই স্নায়ুতন্ত্র পড়ার সময় স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়ে নিয়ে কিন্তু একটা টপিক আলোচনা করেছিলাম, আই থিঙ্ক মনে পড়ছে তোমার। সেই একই রকম স্ট্রাকচার কিন্তু এই প্রতিবর্ত পথেও দেখা যায়, কিন্তু এখানে যে স্পেসিফিকেশনটা কি, মানে এক্সক্লুসিভলি ব্যাপারটা কি, এক্সক্লুসিভ ব্যাপার হচ্ছে এখানে একটাই, এখানে কিন্তু যে স্নায়ু স্পন্দনটা আসে সেটা আসে কোথায়, অবশ্যই সুষুম্না কাণ্ডে আসে। ব্যাস এইটুকুই এর মধ্যে পার্থক্য, আর কিছুই নেই। তাহলে চলো একবার ছোট করে স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক কি রয়েছে। যে একটু মনে করে দেখো, একই সেই স্ট্রাকচার দেখো। প্রথমে কে থাকবে, ধরো তোমার একটা এক্সাম্পল দিয়েই বলি, যে তোমার পায়ে একটা কাঁটা ফুটলো, তাহলে তোমার পায়ের মধ্যে সেই যে কাঁটা ফোটার যে স্পন্দন সেটা কে রিসিভ করবে, দেখো রয়েছে তোমার পায়ের মধ্যে কিছু গ্রাহক কোষ। ভালো কথা। তো গ্রাহক কোষ কি করবে, সেই স্পন্দনটাকে নেবে, নিয়ে সেটা কোথায় পাঠাবে, সেটা কিন্তু পাঠাবে একটা বাহকের মাধ্যমে। কোন বাহক, তার বাহকের নাম কি ছিল, এখানে কিন্তু একই নাম, সেটা হচ্ছে তোমার সংজ্ঞাবহ নিউরন, যাকে ইংলিশে বলেছিলাম সেন্সারি নিউরন। এই বাহকের মাধ্যমে, মানে সংজ্ঞাবহ বাহক বা সেন্সারি এরকম বাহকের মাধ্যমে পাঠিয়ে দেবে কোথায়, সোজা পাঠিয়ে দেবে হচ্ছে, দেখে নাও সেই চেনা স্ট্রাকচার, সুষুম্না কাণ্ডের যে এইচ পোর্শন ছিল, মানে যেখানে আমি ধূসর পদার্থ বলেছিলাম থাকে, সেইখানে চলে যায়। অর্থাৎ সেইখানে তার দেখো অ্যাকশনটা চলে যায়, অ্যাকশন থেকে সেই প্রান্ত বুরুষটা ওইখান অব্দি এক্সটেন্ড করে। বেশ, এরপরে কে থাকে, এর মাঝখানে থাকে কে, আবার আগের পড়া একটুখানি মনে করো না, এরপরে থাকবে অ্যাডজাস্টার নিউরন, যারা অ্যাডজাস্ট করবে, মানে অ্যাকচুয়ালি যারা এই স্নায়ুস্পন্দনটাকে খুব কুইকলি প্রসেস করবে। বেশ, তারপর সেখান থেকে যেই প্রসেস হয়ে যাবে, তারপর সেই যে প্রসেস হওয়া স্নায়ুস্পন্দনটা কার মাধ্যমে বেরোবে, দেখে নাও এইচের যে আরেকটা আর্ম রয়েছে একই দিকের এইচের যে আরেকটা আর্ম রয়েছে, সেই আর্ম দিয়ে বেরিয়ে যাবে কার মাধ্যমে, আরেকটা বাহকের মাধ্যমে, যেটা পড়িয়েছিলাম, যার নাম হচ্ছে আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন। বোঝা গেল? আর এই আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন এই স্নায়ুস্পন্দনটাকে কোথায় নিয়ে যাবে, তোমার পায়ের মাসেলে, মানে মাসেল বলতে এখানে কি বাংলায়, যেটা হচ্ছে কারকে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি হবে, তোমার পায়ের মাসেলটা সংকুচিত হবে আর তুমি পাটাকে ওপর দিকে তুলে ফেলবে। তাহলে এইটাই হলো কিন্তু প্রতিবর্ত পথের যে বলবো জিপিএস বলা ভালো, প্রতিবর্ত পথের জিপিএস হচ্ছে এইটা, এই পথে প্রতিবর্ত ক্রিয়ার যে স্পন্দনটা যাওয়া আসা করে। তাহলে একটু যদি ফ্লোচার্টের মাধ্যমে দেখে না যায়, তাহলে কি পাবো, প্রথমে পাবো হচ্ছে স্নায়ু উদ্দীপনা, মানে উদ্দীপনা বলা যেতে পারে, সেখান থেকে গ্রাহক কোষ থেকে হচ্ছে সংজ্ঞাবহ নিউরন থেকে সেখানে ঢুকছে আমার সুষুম্না কাণ্ড থেকে আসছে আজ্ঞাবহ নিউরন, সেখান থেকে হচ্ছে কারক মানে হচ্ছে পায়ের মাংসপেশি। ব্যাস, এই হচ্ছে আমাদের প্রতিবর্ত পথের একটা আলটিমেট স্ট্রাকচার। একটু ছোটই ক্লাস আজকে হলো, এর সাথে আরেকটু কয়েকটা পোর্শনস আরো বলে দিই, যেমন আরো কতকগুলো প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ যেটা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে থাকে। কিরকম, যেমন হচ্ছে ধরো বাড়িতে বলেই থাকে, খেতে খেতে কথা বলিস না, তাহলে কিন্তু বিষুম লাগবে। এই যে খেতে খেতে কথা বললে অ্যাকচুয়ালি কি হয়, খেতে খেতে কথা বললে কি হয়, যে আমাদের হয়তো পড়ে এসছো বা জানো, বা একবার জেনে নাও, আমাদের যে মুখের সাথে কিন্তু আমাদের যে গ্রাসনালী, মানে যেখান দিয়ে খাবার যায় আর যেখান দিয়ে হাওয়া যায়, মানে ট্রাকিয়া, এই দুটোর ওপেনিং কিন্তু একই, মানে গলবিল যে ফ্যারিংস পোর্শনের সাথেই কিন্তু দুটো জিনিস অ্যাটাচ রয়েছে। তাহলে ব্যাপারটা কি হয়, আমরা যখন আমরা কিছু গিলে খাই, তখন কিন্তু এই যে ট্রাকিয়ার পোর্শন, মানে যেখান থেকে হাওয়া ঢোকে, সেই জায়গাটা বন্ধ থাকে। আর আমরা যখন কথা বলি বা শ্বাস নিই, তখন এই ট্রাকিয়ার ওপরের যে পোর্শন কভারিং, যাকে আমরা এপিগ্লটিস বলে জানি, সেটা কিন্তু খুলে যায়। তাহলে খেতে খেতে কথা বলতে গেলে কি হয়, খাচ্ছি বা গিলে খাচ্ছি, তাহলে কি হবে, আমার কিন্তু গ্রাসনালীটা ওপেন হচ্ছে। আর সঙ্গে সঙ্গে কথা বললে কি হয়, আমার কিন্তু পাশাপাশি ওই ট্রাকিয়াটাও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, মানে ট্রাকিয়ার মুখটাও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তখন কি হবে, কোনো কারণে খাবারের কণা কিন্তু আমাদের ট্রাকিয়ায় চলে যেতে পারে। তো খেতে খেতে কথা বললে কি হয়, বিষুম লাগে। এই বিষুম লাগাটা কি, বিষুম লাগাটা হচ্ছে যেই কোনো খাবারের কণা আমাদের শ্বাসনালীতে বা ট্রাকিয়াতে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে শ্বাসনালী কিন্তু তাকে ফোর্সফুলি বার করে দেয়। এটা বাই ডিফল্ট, এটা কিন্তু প্রতিবর্ত ক্রিয়া, এটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, মানে বাই ডিফল্ট, কেউ শিখিয়ে দিচ্ছে না।
এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও হবে, বড় বা বুড়োদের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। বুঝতে পারলে, এই যে জোর করে বার করে দেওয়া, এই যে বিষুম লাগা, এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, যাতে না খাবারটা শ্বাসনালীতে থাকতে পারে। নেক্সট কি, ধরো নাকে কোনো রকম ধুলো বা অন্য কোনো পদার্থ ঢুকলো, তখন কি হয়? হাঁচি হয়। হাঁচি হওয়ার কারণটা কি? হাঁচি হওয়ার কারণটাই কি হয়? হাঁচিতে কি হয়? জোরে, খুব জোরে কিন্তু বাতাসটা আমাদের নাক বা মুখ দিয়ে বেরিয়ে যায়। কেন? ওই যে ধরো এমন কিছু ধুলো বা কোনো পার্টিকেল যেটা আমাদের বডি চিনতে পারছে না, বুঝতে পারছে না, মানে ফরেন মেটেরিয়াল, বডির জিনিস নয়, সেটাকে কিন্তু বডি জোর করে হাওয়ার বেগ দিয়ে বার করে দেয়। আর এই হাঁচি কিন্তু মানে যে বাচ্চা জন্মাবে তারও হয়, আর যে বুড়ো হয়ে মারা যাওয়ার আগে তার ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। এটাও হচ্ছে কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। বোঝাতে পারলাম? এছাড়া চোখের মধ্যে আলো পড়লে চোখটা বুঝে যাওয়া তো আগেই বলে আসছি। তো এরকম বেশ কিছু উদাহরণ আমাদের রোজকারের জীবনে এই প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে দেখাই যায়। তাহলে এগুলো একটুখানি খেয়াল করো, এবং খেয়াল করার সঙ্গে সঙ্গে একটু পড়াটাও মনে করে নিও, তাহলে দেখবে পড়াটাও বুঝতে খুব সুবিধা হচ্ছে, আর মনে রাখতেও কোনো অসুবিধা হচ্ছে না, আর পরীক্ষার সময় তো লিখতে কোনো প্রবলেম হবে না, সেটা তো আশা করাই যায়। তাহলে আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেখানে আর একটা অন্য টপিক নিয়ে আমরা তাহলে আলোচনা করব। ওকে, তাহলে চলে এসো, নেক্সট ক্লাসে দেখা হবে।